সে পক্ষে চিঠির বিষয় ছিল চলচ্চিত্র জীবন, জীবনের চলচ্চিত্র। এখন শুনবেন ডিসেম্বর মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা শুভ্রা সামন্তর সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে স্বাগত আপনাদের। আজকে ডিসেম্বর মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা শুভ্রা সামন্ত সঙ্গে রয়েছেন। নমস্কার। শুভ্রা এসেছেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। আর যে বিষয়ে চিঠি লিখে তিনি সেরা পত্রদাতা হয়েছেন সেই বিষয়টা ছিল চলচ্চিত্রে জীবন, জীবনের চলচ্চিত্র। এখন চিঠির কথাতে তো অবশ্যই আসব, তার আগে আমাদের যে প্রশ্নটা সবার কাছেই থাকে যে প্রাত্যহিকীর সঙ্গে যোগ, আমরা জানি সেটা অনেক দিনের, তবু আপনার মুখ থেকে শুনতে চাই কবে থেকে? আমি যখন ক্লাস 9 তখন প্রথম চিঠি লিখেছিলাম, সেটা 91-এর। আচ্ছা। তারপরে স্কুল, কলেজে হোস্টেলে থাকতাম, ইউনিভার্সিটি পড়ার সময় হোস্টেলে থাকতাম, যার ফলে ডিটাচ হয়ে গেছিল। তারপরে আবার যোগটা হয়েছে। প্রথম লেখার ক্ষেত্রে দেখা যায় কেউ না কেউ একটা উৎসাহ দেন, হয়তো পরিবারে কেউ লেখেন তাকে দেখে। আমার বাবা লিখতে, তবে দুর্ভাগ্য আমি যখন ক্লাস 9 তখনই বাবা মারা গিয়েছেন। আচ্ছা, বাবার নাম কি ছিল? ননীগোপাল সামন্ত। মানে আপনি ধারাবাহিকতাটা রক্ষা করেছেন সেটা বলতে পারেন। যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, মানে কলেজ বিশ্ববিদ্যালয়, তখন এরকম আর কাউকে দেখেছেন এই ধরনের লেখালেখি করতে? আমার মা মাঝে মাঝে লিখতেন, দিদি লিখেছেন খুব কম, তবে লিখতেন আর কি। তবে বাবার লেখালেখি পছন্দ করতেন আর কি, পড়াশোনাও করতেন। বাবা কলেজের প্রফেসর ছিলেন। কলেজ শেষে অনেকক্ষণ লাইব্রেরিতে পড়াশোনা করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেন। তো সে বইয়ের প্রতি নেশাটা উনিই ধরে দিয়ে গেছে। বইও পড়তে ভালোবাসি খুবই। তো এই যে সেরা পত্রদাতা হওয়া, এটা আপনার এই পত্রলেখক জীবনে কি প্রথম? না, আগে হয়েছিলাম 2019-এর, সেটাও ডিসেম্বর মাস ছিল। তাহলে এবার বোধহয় আনন্দ অতটা হলো না? না না, অবশ্যই আনন্দ, কষ্টটাও হয়, কারণ বাবার কথা খুব মনে পড়ে যে আনন্দগুলো যদি ভাগ করে নিতে পারতাম। আমি বিশ্ববিদ্যালয়েও ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, আমার বিষয় ছিল গণিত। তো সেই দিনও খুব কেঁদেছিলাম আর কি বাবার জন্য, যে বাবাকে জানাতে পারলাম না। আচ্ছা। এই জন্য প্রথমে কষ্টটা হয়, তারপরে আস্তে আস্তে আনন্দটা আসে। এখন এইটাকে আমরা পত্র সাহিত্য বলি, শুধু চিঠি লেখা এভাবে তো বলি না, পত্র সাহিত্য বলি। আর দেখবেন আমাদের সমাজে এরকম একটা ব্যাপার সবসময় আছে, যারা বিজ্ঞান পড়ে, গণিত তো বিজ্ঞানের অন্তর্গত, তাদের সঙ্গে আবার সাহিত্যের কি সম্পর্ক, সেটা আপনাকে কখনো শুনতে হয়নি? সে তো বলে, অনেকেই বলে যে গণিতে তুমি এত ভালো লেখো কি করে। কিন্তু আমার তো মনে হয় গণিতে অনেকটা রস আছে, যে ঢুকতে পারে সেই একমাত্র বুঝতে পারে। গণিত কিন্তু কঠিন বিষয় নয়। আমার ভালো লাগে এইটা। অ্যাকচুয়ালি গণিতটা আমার হচ্ছে নেশা, আর সাহিত্যটা হচ্ছে প্রেম। মানে সাহস করে যদি এটা বলি যে আমরা যদি গণিত বিষয়ে একটা পক্ষকাল ধরে চিঠি নেওয়া শুরু করি, আসবে চিঠি? কি মনে হয়? সেটা অবশ্যই দ্বিধা আছে, কারণ গণিতটা প্রথম থেকেই ছেলেমেয়েরা ভয় করতে শুরু করে, কেন করে জানি না। মানে যেটা ভালোবাসে সবাই সেটা হচ্ছে সিনেমা, তাই তো? সিনেমা। আর সেটা নিয়েই আপনি চিঠি লিখেছেন। তো চিঠিটা লেখার আগে পরিকল্পনাটা কিরকম থাকে? আমার চিঠির সবসময় সমসাময়িক হয়, মানে জ্বলন্ত যে সমস্যাগুলো আমরা ভুগি সেগুলোই আমার চিঠিতে বারবারই ফিরে আসে। আমি তুলে ধরি যাতে কোনো উত্তরণের পথ যদি আমরা পাই আর কি। আমরা ওটা ফেস করছি যে ছেলে মেয়েরা, আমার স্কুলের স্টুডেন্টরা ইরেগুলার হয়ে যাচ্ছে শুধুমাত্র রিল নির্মাণের জন্যই। রিল করছে সব, এই নেশা যে এমন পেয়ে বসেছে এখন গ্রামাঞ্চলে, মফস্বলে, সব জায়গাতে। আপনার চিঠির মধ্যে একটা লাইন এরকম যে বাধ্য হয়ে শ্রেণীকক্ষে উদয়ন পণ্ডিতগণ অসহায়ভাবে শূন্যতার জ্যামিতিতে হাপিত্যেস ঠুকছেন। মানে সেই আপনার গণিতের পরিচয়টা এখানে ফুটে উঠলো, একই সঙ্গে হতাশাটাও। খুব কষ্ট হয়, মানে আমরা হয়তো প্ল্যান করেছি যে ওই ছেলে মেয়েগুলোকে টার্গেট করলে কিছুটা ওদের মানটা একটু উন্নত করা যাবে, কিন্তু সমস্যা হয়, রেগুলার নয় তো। তার মানে চলচ্চিত্র হোক, চলচ্চিত্রের আদর হোক, চলচ্চিত্র নিয়ে চর্চা হোক, এটা আপনি চান, কিন্তু চলচ্চিত্রের এই যে রূপটা, এটা ঠিক চলচ্চিত্র বলা যায় না বোধহয়, যার জন্য আপনি বোধহয় একটা লাইনে চেয়েছেন, এর উপর বিধিনিষেধ চেয়েছেন, একটা বয়স পর্যন্ত সমাজ মাধ্যম এটা আমরা ব্যবহারের উপর ভীষণ ভাবে চাইছি যে করা উচিত। ছেলে মেয়েদেরকে আটকাতে পারছি না আমরা। আচ্ছা। তো প্রথম থেকে, এবং
এর সূত্র ধরেই বলি, এখন আর নাবালিকা বিয়ে, আমাদের এত ব্যবস্থা, এত প্রকল্প থাকা সত্ত্বেও কিন্তু চাইল্ড ম্যারেজ বেড়ে যাচ্ছে, ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো তার একটা কারণ, এখন আর বাবা মারা জোর করে বিয়ে দেয় না মেয়েরা এমনিতেই চলে যাচ্ছে। আমি তো দেখছি এরকম ফিরে ফিরে আনছি, বুঝে বুঝে আনছি, তারপরে চলে গেল, কিছু করতে পারছি না। সবার ওপরে আমাদের প্রভাব খাটে না, আমাদের শুভ ইচ্ছার প্রভাবও হয়তো খাটে না, কিন্তু আপনি চিঠির মাধ্যমে অন্তত কোথাও একটা আবেদন রাখছেন। চেষ্টা আর কি, চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। এই চিঠি কখনো গল্পে উপন্যাসের রূপ পেয়েছেন? গল্প লেখার খুব ইচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না, আচ্ছা, প্রচন্ড চাপ আছে। আপনার এই সময় হোক, আপনার এই উপন্যাস তৈরি হোক, এটা আমরা চাইব। আর এই যে সেরা পত্রদাতা হওয়া, এটা খুব কম কথা নয়, এর জন্য অজস্র অভিনন্দন আপনাকে। আপনি এভাবে লিখতে থাকুন এবং আরো অনেককে উৎসাহিত করতে থাকুন। বিশেষ করে এই কারণে বলছি যে আপনার ভাবনার মধ্যে কোথাও একটা ব্যতিক্রমী দিক আছে, সেটা শুধু গণিত বলে নয়, সেটা শুধু সমাজ সংস্কারের কথা বলে নয়, সব মিলিয়ে কোথাও একটা ব্যতিক্রমী দিক না, আছে। আমার একটা আবেদন থাকে। আমি এমনি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে ভীষণভাবে যুক্ত, আমাদের সংগঠনও রয়েছে। কোভিড পিরিয়ডে আমাদের ওই সংগঠনটি তৈরি করেছিলাম বাধ্য হয়ে, যখন দেখছি পাড়ার থ্যালাসেমিয়া বাচ্চারা ব্লাড পাচ্ছে না, ফিরে আসছে ব্লাড ব্যাংক থেকে, হসপিটাল ফিরিয়ে দিচ্ছে, তখন তো ক্যাম্পগুলো বন্ধ হয়ে গেছিল। আমরা সাহস করে 4-5 জন একটা করেছিলাম অর্গানাইজেশন। আমার নিজের বাড়িতে আমি কোভিড তার যে রেস্ট্রিকশন ছিল সেগুলো সব মেনে করে আমি ব্লাডটা কিছুটা দিয়েছিলাম, 20-22 ইউনিট হয়েছিল, খুব বেশি না। তো এরপর থেকে প্রত্যেক বছরই আমার ছেলে জন্মদিনে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বাড়িতেই হয়। তারপরে এমনি সংগঠনের দিক থেকে আমরা বিভিন্ন ক্লাবকে বুঝিয়ে করি, প্রচুর ক্যাম্প করি। ওটার জন্য একটা বেশ চাপ থাকে, করতেই হয়। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম শুভ্রা সামন্তের সঙ্গে। তিনি এসেছেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে, এবং তিনি ডিসেম্বর মাসের প্রথম পক্ষে আমাদের যে বিষয় ছিল চলচ্চিত্রে জীবন, জীবনের চলচ্চিত্র, এই বিষয় নিয়ে লিখে সেরা পত্রদাতা হয়েছেন। তাকে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করছি। নমস্কার। আর এবারে শুনে নেব তার লেখা চিঠি। লাইট, ক্যামেরা, অ্যাকশন। শুটিং স্টার্ট। হাটে ঘাটে মাঠে, রাস্তার মাঝে, খাল পাড়ে, জলে জঙ্গলে, সেতুর উপর, অপু দুর্গাদের অঙ্গে বিভঙ্গে এখন নানান বাহাদুরি ক্যারিশমায় ফোন ক্যামেরায় নির্মাণ হচ্ছে রিল, ওরফে স্ন্যাপ, ওরফে শর্টস। এসব চলচ্চিত্রের অনুসংস্করণ। এটাই এখন গ্রাম মফস্বলের অধিকাংশ কিশোর কিশোরীদের দিল চাহতা হ্যায়। সেন্সর বোর্ডের ছাড়পত্রের কোনো বেলায় নেই। এই রিল শুধু সমাজ মাধ্যমের দেওয়ালে ফোকাস করে অধিক ভিউয়ার সংগ্রহ করতে পারলেই কাঁচা পয়সার টাটকা সুখ। প্রত্যক্ষ প্রভাবে লেখাপড়ায় অনীহা, স্কুলে অনুপস্থিত, স্কুল ছুট। ওদের ভাবখানা এমন, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই বাধ্য হয়ে শ্রেণীকক্ষে উদয়ন পণ্ডিতগণ অসহায়ভাবে শূন্যতার জ্যামিতিতে হাপের দেশ ঠুকছেন। অপু দুর্গারা এখন আর রেলগাড়ি দেখতে ছুটে যায় না। রেল কালচারে তারা চলন্ত রেল ইঞ্জিনের সামনে সিনেমার মতন পোজ দিতে যায়। এই দুঃসাহসিকতার পরিণাম অনেক সময় মর্মান্তিক হয়, অকালে ঝরে যায় সতেজ জীবন কুসুম। অপরিণত বয়সে এই অনুচলচ্চিত্র তথা রেল নির্মাণের ভয়ঙ্কর প্রবণতায় নির্মমভাবে বিদ্ধ হয় মুক্তদানা শৈশব আর পান্না রঙা কৈশোর। জীবনের চলচ্চিত্রে অজান্তে নেমে আসে এক আশ্চর্য শীতল অনিশ্চয়তা। একটা বয়স পর্যন্ত সমাজ মাধ্যম ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকা মনে হয় প্রয়োজন। একটি চলচ্চিত্র স্বল্প দৈর্ঘ্যের কিংবা পূর্ণ দৈর্ঘ্যের সদর্থক ভাবনা প্রসূত হওয়া উচিত। সিনেমার গল্প তটে থাকবে যাপনের শৈল্পিক বিন্যাস, বিনোদনের অনাবিল সুখ, সত্য দর্শন, অন্যায়ের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ প্রত্যয়, যা দেখে গহীন বিপন্নতা খুঁজে পাবে স্পর্ধা, ক্লেদ খুঁজে পাবে কুসুম, অন্তরের অন্দরে বোবা কান্নারা পাবে সহমর্মী সখ্য। শুনলেন
ডিসেম্বর মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা শুভ্রা সামন্তর সাক্ষাৎকার এবং সেই সেরা চিঠিখানি। হ্যাঁ, এই হেলমেটটা বেশ ভালো, কিন্তু এটা সেফ হবে তো? চিন্তা করো